আলাই বললেন, আমি কিন্তু এই বাড়িতে কোনো রাস্তার ময়লা আবর্জনাকে জায়গা দেব না। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়। জ্যোতি কামিনী কত কথা, জ্যোতি কামিনী কত কথা, গোপনে বলে মলয়। মধুমালতী ডাকে আয়, চাপা বনে কলি শনে আজ লুকোচুরি গলো কচুরি। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়। মধুমালতী ডাকে আয়, মালা হয়ে প্রাণে মমকে জড়ালো, কে জড়ালো। ফুল রেণু মধুবাইকে ছড়ালো, কে ছড়ালো। জানি জানি কি মোর হিয়া, জানি জানি কি মোর হিয়া। রাঙালো রাঙা কামনায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়। সাউন্ড বক্সে গানের তালে নাচছে ইয়ানা। ইয়ানা ইমনের ছোট কাকার ছোট মেয়ে, খুবই নম্র ভদ্র স্বভাবের মেয়ে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে সে। সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকলেও যখন মনটা ফুরফুরে থাকে, সাউন্ড বক্সে গান ছেড়ে প্রাণ খুলে নাচতে শুরু করে। বা যখন মনটা ভীষণ খারাপ থাকে তখন গান ছেড়ে নাচতে শুরু করে। স্কুল কলেজে কোনো অনুষ্ঠানই হোক না কেন, ইয়ানা চৌধুরী নাচ ছাড়া কোনো অনুষ্ঠানই কমপ্লিট হবে না। শুধু চেহারার জন্যই নয়, নাচের জন্য শত শত ছেলেরা তার জন্য পাগল। কিন্তু সেসবে তার কোনো আগ্রহ নেই। মন দিয়ে পড়াশোনা করা ছাড়া মন প্রাণ দিয়ে নাচ করাও তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। মা নেই, বাবার আদরের মেয়ে, তাকে কোনো কিছুতেই কেউ বাধা দেয় না, বরং বাড়ির সবাই অন্য সবার থেকে তাকে বেশি মাথায় করে রাখে। নাচের মাঝে হঠাৎ গান বন্ধ হয়ে গেল। ইয়ানারও নাচ বন্ধ করে ভ্রু কুঁচকে তাকালো। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপি তুই গান বন্ধ করলি কেন? তুই নাচ কর ধীরে ধীরে করে, ওদিকে খবর জানিস? ধামাকা হতে চলেছে, ধামাকা। ইয়ানা বিছানায় বসে ওড়না দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, কিসের ধামাকা? কি সব বলছিস রে? ইয়াশফাক ইমনের সৎ বোন এসে পাশে বসলো। ইয়ানার দিকে ঘুরে বিস্ময়ের চোখে মুখ করে বলল, জানিস বড় দাদা ভাই আসছে। ইয়ানা অবাক হওয়ার সাথে ভীষণ খুশি হয়ে বলল, সত্যি দাদা ভাই আসছে? ইয়াশফাক কপাল কুঁচকে বলল, এমন ভাব করছিস যেন তোর নিজের দাদা ভাই আসছে। ইয়ানা মুখ গোমরা করে বলল, ও মা, সে কি কথা? বড় দাদা ভাই তো আমাদের নিজের ভাই, আমার নিজের চাচার ছেলে, আর তোর তো নিজের ভাই। ইয়াশফা মুখ বাঁকা করে বলল, সৎ ভাই। ইয়ানা বলল, কিসের আবার সৎ ভাই? ভাই বোনের মধ্যে আবার সৎ অসৎ আছে নাকি? একই বাবার ছেলে মেয়ে তো তোরা। তবে এটা ঠিক, বড় দাদা ভাই সত্যি সৎ মানুষ। সে হিসেবে সে আমাদের সবার সৎ ভাই। হিহি। ইয়াশফা বিরক্তি মুখ করে বলল, তোর সাথে কিছু শেয়ার করতে আসাও যায় না তোর, বলে উঠে পড়লো। ইয়ানা হাত টেনে বসিয়ে বলল, এই আপি, রাগ করছিস কেন? বল না কি বলতে এসেছিস। ইয়াশফা বসে বলল, বড় দাদা ভাইয়ের সাথে নাকি একটা মেয়েও আসছে। ওই যে কিসব মেয়ে আছে না, ওই রকম। ভাবতে পারছিস মম এটা কিভাবে নিচ্ছি? যা হবে না আসার পর বাড়িতে এবার সিরিয়াসলি একটা ড্রামা দেখতে পারবো।
কিচ্ছু হবে না, বড় দাদা ভাইয়ের সামনে কেউ কিছু বলতেই পারবে না। ইয়াশফা বলল। সামনে না পারলেও মম তো পেছনে ঠিক মেয়েটাকে হেনস্থা করেই ছাড়বে। আই থিঙ্ক মেয়েটা টাকার লোভে পড়ে দাদা ভাইকে ফাঁসিয়েছে। শুনেছি মেয়েটাকে নাকি দেখতে তেমন একটা সুন্দরও না। তাহলে ভাব, দাদা ভাইয়ের মতো একটা মানুষ ওই রকম মেয়েকে কেন নিজের সাথে রেখেছে, আবারও এই বাড়িতেও নিয়ে আসছে। ভাবা যায়? ইয়ানা বলল। কি সব বলছো? নিশ্চয় মেয়েটা ভালো, তাই দাদা ভাই নিয়ে আসছে। নাজমা চৌধুরী, ইমনের দাদি এসে সাজিয়া বেগমের সামনে দাঁড়ালো, কড়া গলায় বলল, বাইরের ময়লা আবর্জনা তবুও ধুয়ে মুছে সাফ করা যায়, কিন্তু কারোর মনে ময়লা আবর্জনা থাকলে সেটা কি সাফ করা যায়? সাজিয়া বেগম খেপে গেলেন। একরামুল চৌধুরীকে বললেন, দেখেছো দেখেছো, তোমার মা কথাগুলো আমাকেই বলছে। একরামুল চৌধুরী বিরক্ত হয়ে মা বউয়ের মাঝখান থেকে চলে গেলেন। না পারবে মাকে কিছু বলতে, না পারবে বউকে কিছু বলতে, এর থেকে সরে যাওয়াই ভালো মনে করলো তিনি। নাজমা চৌধুরী বলল, আমার দাদু ভাই যাকে খুশি তাকে এ বাড়িতে নিয়ে আসবে, এতে কার বাপের কি? সাজিয়া বেগম চোখ বড় বড় করে রাগে কান্না করে বললেন। আপনি আমার মৃত বাবাকে টেনে আনছেন? নাজমা বেগম বললেন, আমি কি তোমার মতো বেয়াদপের নাম ধরে কিছু বলেছি? কি আমি বেয়াদব? ইমন আর মুস্কান দুজনে বাড়ির ভেতরে আসতে বাড়ির কাজের লোক আর নাজমা চৌধুরী হইচই বাজিয়ে দিল। দুজন কাজের লোক তাদের লাগেজগুলো নিয়ে উপরে চলে গেল। মুস্কান অবাক হয়ে সব দেখতে লাগলো। হায় আল্লাহ, এটা তো আরো বিশাল বড় বাড়ি, এখানে তো মানুষও বেশি। বাহ, বেশ মজা হবে তো। ইমন গিয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসলো। নাজমা চৌধুরী মুস্কানকে অবাক চোখে দেখতে লাগলেন। তার চোখের কোণে পানি এসে গেছে। এসে কাকে দেখছে? সেই চোখ, সেই নাক, সেই চুল, গায়ের রংটা তার থেকে একটু চাপা। মুস্কান হা করে পুরো বাড়িতে চোখ বুলাচ্ছে। ইমন সোফা থেকে গম্ভীর গলায় বলল, মুস্কান, উনি আমার দাদি। মুস্কান এবার মুখটা স্বাভাবিক করে নিয়ে দাদির দিকে তাকালো। কাছে গিয়ে সালাম দিতে দাদির চোখ গড়িয়ে পানি পড়ল। মুস্কান ভয় পেয়ে গেল। মাথা নিচু করে ফেলতে দাদি এসে মুস্কানের হাত দুটো ধরে কেমন ছটফট করতে লাগলো। হাত ছেড়ে দুগাল ধরে আদর করতে শুরু করলো। মুস্কানের চোখ দিয়ে পানি ঝরে গেল। কতগুলো বছর পর কেউ তাকে এত আদর ভালোবাসা দিচ্ছে। মায়ের কথা তার মনে পড়ে গেল। তার মাও তাকে এভাবে আদর করত। নাজমা চৌধুরী মুস্কানকে ধরে নিয়ে ইমনের পাশে বসালো। দুজনের দিকে অপলকভাবে চেয়ে রইল সে। তার চোখ মন দুটোই তৃপ্তিতে ভরে উঠল। ইয়ানা ইয়েশফা দুজনেই উপর থেকে এসে একসাথে বলল, দাদাভাই কেমন আছো? ইমন গম্ভীর ভাবেই বলল, ভালো। তোমাদের কি অবস্থা? দুজনেই বলল, এই তো ভালো। ইয়াশফা মুস্কানের দিকে নাক ছিটকে তাকালো। ইস, কেমন গেও ভূতের বাবা, কেমন আনস্মার্ট। দেখতে তো মনে হচ্ছে আমার থেকেও ছোট। কি পড়েছে? সাদা সালোয়ার। আজীব লোক তো। এসব কোথা থেকে যে ধরে এনেছে দাদা ভাই কে জানে। ইয়ানা মুস্কানের দিকে চেয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোমার নাম কি? মুস্কান জান্নাত। কাজের লোকেরা ইমন মুস্কানের হালকা নাস্তা সামনে এনে দিল। মুস্কান খেতে না চাইলেও দাদি জোর করে মুস্কানকে খাইয়ে দিল। মুস্কান বুক ফেটে কান্না পেল ভীষণ। এত আদর, এত ভালোবাসা সে পাবে ভাবতেও পারেনি। ইমন মুস্কানের মনের অবস্থা বুঝে বাঁকা হেসে সোফা ছেড়ে উঠে উপরে চলে যেতে নিতেই একরামুল চৌধুরী, সাজিয়া বেগম, ইভান নেমে এলো। ইভান বলল, দাদা ভাই কেমন আছো? ইমন ইভানের সাথে কথা বলে তার বাবা মায়ের সাথে কথা বলল। সাজিয়া বেগমকে খুব একটা পছন্দ না করলেও কখনো অসম্মান করে না। ইয়াশফা, ইয়ানা দুজনে সোফায় বসে মুস্কানকে দেখে যাচ্ছে। ইয়ানার ভালো লাগলেও ইয়াশফার বিরক্ত লাগছে। ইমন উপরে চলে যেতে সাজিয়া বেগম আর একরামুল চৌধুরীর চোখ গেল সোফায় নাজমা চৌধুরীর পাশে বসে থাকা মুস্কানের উপর। একরামুল চৌধুরী মুস্কানকে দেখে বিস্ময় চোখে তাকালেন। এসে কাকে দেখছে? নাজমা চৌধুরী একরামুল চৌধুরীর দিকে চেয়ে বলল, তুই যা দেখছিস আমিও তাই দেখেছি। একরামুল চৌধুরী চোখ মুখ স্বাভাবিক করে চলে গেল। নাজমা চৌধুরী মুস্কানকে সবার সাথে পরিচয় করিয়ে সাজিয়া বেগমকে করাতে যেতে নিতেই সাজিয়া বেগম মুখ ঘুরিয়ে চলে গেল। মুস্কান বেশ বুঝতে পারল উনি তাকে পছন্দ করলেন না। মুস্কান মন খারাপ না করে ভাবল,
সবাই এত আদর করছে, ভালোবাসছে, একজন অপছন্দ করতেই পারে। ইভান মুস্কানের দিকে কেমন দৃষ্টিতে যেন চেয়ে রইল। মনে মনে ভাবলাম, বাহ, একদম টাটকা জিনিস এসে হাজির আমার সামনে। অনেক দিন পর একটা টাটকা জিনিস পেলাম, বেশ জমবে। দাদি আর মুস্কান মিলে অনেক গল্প সল্প করলো। গল্পের ফাঁকে দাদি মুস্কানের থেকে সব জেনে নিল, কিন্তু মুস্কানের নিজের মানেই শুনে বুকের ভেতরটা কেমন করে উঠলো তার। আর ভাবলো, আমি যাকে ভাবছি সে তো নাও হতে পারে, আবার হতেও পারে। তোর মায়ের নাম কি? মুস্কান বলল। নয়নতারা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মুস্কান দাদির সাথে অনেকটা সময় কাটিয়ে এখন ড্রয়িং রুমে এসেছে। সাজিয়া বেগম বললেন, এই মেয়ে এখানে হাত পা গুটিয়ে বসে আছো কেন? মুস্কান চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। না মানে কোনো কাজ করে দিতে হবে? বলুন, আমি করে দিচ্ছি, আমি সব পারি। বাহ, একদম প্রশিক্ষণ প্রাপ্ত কাজের লোক মনে হচ্ছে। সেই এটা হলেই ভালো, চলো আমার সাথে। সাজিয়া বেগম পিছন পিছন মুস্কান চলে গেল। সাজিয়া বেগম অন্যান্য কাজের লোকের কাজগুলো মুস্কানকে দিয়ে করাতে লাগলো। মুস্কান কখনো এত এত কাজ করেনি, বেশ হাঁপিয়ে গেছে সে। তবুও মন দিয়ে কাজগুলো করছে। ইমন উপর থেকে সব দেখছে। এত বেশি সবজি দিয়েছে যে এতগুলো কাটতে সন্ধ্যা পেরিয়ে যাবে। পুরো বাড়ির সকলে খাওয়ার জন্য সব সবজি এনে দিয়েছে তাকে। কাজের লোকগুলো সাহায্য করতে গেলেও সাজিয়া বেগম ধমকাচ্ছে। মুস্কান তাড়াহুড়া করে সবজি কাটতে গিয়ে তার হাতের বেশ কিছু অংশ কেটে রক্ত পড়তে শুরু করলো। ইমন একবার আহ শব্দটি শুনতে পেল, আর কোনো আওয়াজ পেল না। বাধ্য হয়ে নিচে নেমে রান্নাঘরের দিকে যেতে নিতেই কাজের লোকদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নাজমা চৌধুরী ইমনকে রান্নাঘরের দিকে যেতে দেখে বেরিয়ে এলো। ইমন রান্নাঘরে গিয়ে দেখলো সাজিয়া বেগম দাঁড়িয়ে আছে। মুস্কান বাম হাতে সবজি কাটছে। সাজিয়া বেগম ইমনকে দেখে মুখে হাসি এনে বলল, তুমি এখানে? কিছু লাগবে? ইমন কড়া গলায় বলল। মুস্কানকে লাগবে? মুস্কান সবজি তাড়াহুড়া করে কাটতে লাগলো। সাজিয়া বেগম বললেন, কাজগুলো শেষ হলেই যাবে, তুমি রুমে যাও। ইমনের রাগে মাথা ফেটে যাচ্ছে, জল শক্ত হয়ে এসেছে। তার দাঁতে দাঁত চেপে বলল, বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? সাজিয়া বেগম ভয় পেয়ে গেল। মুস্কান চট করে উঠে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নাজমা চৌধুরী এসে বললেন, একি তুই এসব করছিস কেন? ফিরোজা আশা কই তোরা? এই যে আমরা, এই যে। বলে দুজন দ্রুত চলে এলো। নাজমা চৌধুরী বললেন, তোরা থাকতে ও এসব কেন করে? দুজনেই মাথা নিচে করে ফেললো। ইমন কড়া গলায় বলল, মুস্কান এখানে কারো কাজ করে দেওয়ার জন্য আসেনি, আর যদি এসে থাকে তো সেটা আমি। মাইন্ড ইট। নেক্সট ওকে দিয়ে এক গ্লাস পানি ভরিয়ে দেওয়ার আগেও আমার কাছে পারমিশন নিতে হবে। বলে চলে যেতে নিতে এবার থেমে মুস্কানের দিকে কঠিন চোখে চেয়ে বলল, কি হলো, এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? মুস্কান মাথা নিচু করে ইমনের পিছু হাঁটা ধরল। নাজমা চৌধুরী এই দৃশ্য দেখে বলল, বাহ, একদম রাজ্যটুক। সাজিয়া বেগম বললেন, বুড়ির ভীমরতি দেখে বাঁচি না। ঠিক সময় বিয়ে করলে ওই বয়সে একটা মেয়ে থাকতো ওর। নাজমা চৌধুরী কড়া গলায় বললেন, তোমার মতো মূর্খের থেকে আমি কিছু শুনতে চাই না। কি আমি মূর্খ? তা নয়তো কি ম্যাট্রিক ফেল, আন্ডার ম্যাট্রিকুলেশন। বলে মুখ টিপে হাসলো। কাজের মেয়ে দুটো মুখ টিপে হেসে কাজে লেগে পড়ল। সাজিয়া বেগম তেলে বেগুনে জ্বলে উঠল। তোমাকে ওসব করার জন্য এনেছি? দেখি হাত দেখাও। কি হলো, হাতটা সামনে আনো। ইমনের ধমকে মুস্কান সহ দরজার বাইরে ইভান, ইয়ানা, ইয়াশফাও কেঁপে উঠল। মুস্কান ভয়ে ভয়ে হাত সামনে আনতে ইমন হাতটা ধরে বিছানায় নিয়ে বসালো। এই দৃশ্য দেখে দরজার বাইরে তিনজনের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। ইমন চৌধুরী যে কিনা নিজের বেডরুমে কাউকেই অ্যালাউ করে না, একমাত্র দাদি ছাড়া কেউ সাহসই পায় না তার রুমে আসার। তার বিছানায় এই মেয়েটাকে নিয়ে এসে বসলো। তবু যদি বুঝতাম মেয়েটার কোনো ক্লাস আছে। একদমই কেউ ন্যাপা ন্যাপা দেখতে। ইয়াশফার কথা শুনে ইভান চলে গেল। ইয়ানা বলল, না রে আপি, মেয়েটা ভীষণ কিউট, দেখো। কিউট না চাই, আমাদের মতো ফর্সাও না। দেখ তুই। তো কি হয়েছে, কালো তো না। ফর্সা হলেই সে সুন্দরী এমন তো কথা না। মুস্কানও ভীষণ সুন্দরী, আমাদের কলেজের বাংলা ম্যামের মতো। ইয়াশফার আগে ফুসতে ফুসতে চলে গেল। ইয়ানাও পিছন পিছন চলে গেল। ডান হাতে বেশ যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিয়ে বলল, এখানে
তুমি কারো কাজ করে দেওয়ার জন্য আসোনি, আর তোমাকে বেশি পাকনামো দেখানোর জন্যও এখানে আনা হয়নি। হাত কেটে গেলে মানুষ সেটা দেখিয়ে চিকিৎসা নেয়, আর তোমার মতো স্টুপিডরা লুকিয়ে রাখে। এইটুকু বয়সে এত ব্যথা কি করে সহ্য করো তুমি? অবাক হয়ে যাই আমি। ইমনের রাগ দেখে মুস্কানের বেশ ভালো লাগছে। তার ব্যথায় এই মানুষটা এত রেগে যায়, এত যত্ন নেয় কেন? সত্যি কি উনি আমাকে ভালোবাসে? শায়রি আপা তো বলছে উনি আমাকে ভালোবাসে, তাহলে আবার বকে কেন? ও ভালোবাসে বলেই তো বকে। ছোটবেলা মা তো বকতো আমি ব্যথা পেলে, আরেকটা ব্যথা দিয়ে তারপর কোলে নিয়ে বাড়ি যেত। স্কুলের নিপার বয়ফ্রেন্ডও নাকি ওকে অনেক ভালোবাসে, ও কাঁদলে সে সহ্য করতে পারে না। তাহলে কি উনিও তেমনই? লজ্জায় লাল হয়ে গেল মুস্কান। কি হলো, হা করে কি ভাবছো? মুস্কান মুখটা বন্ধ করে চুপ করে রইল। ইমন বিছানা ছেড়ে উঠে বলল, রুমেই থাকো, আমি না আসা অব্দি বেরোবে না। মুস্কানকে তার জন্য যে রুম ঠিক করে দেওয়া হয়েছে সেই রুমে রেখে আসা হলো। মুস্কান প্রথমে কিছুটা ভয় পেল, পরে ঠিক মানিয়ে রুমটাতে একা থাকতে পারলো। বেশ কয়েকদিন হয়ে গেছে ইমন সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। বাড়ি ফিরে রাত 11টা-12টার দিকে। ইয়ানার সাথে মুস্কানের বেশ ভালো ভাব হয়ে যায়। দাদি আর ইয়ানার সাথে তার সারাদিন সময় কাটে। মুস্কান তার নিয়মে প্রতিদিন জেগে থাকে। ইমন বাড়ি ফিরলে তাকে খাবার বেড়ে দেয়। ইমনের টুকটাক সব কাজ করে দেয়। বাড়ির সবাই বিষয়গুলো লক্ষ্য করে। কেউ কেউ বিষয়টা অপছন্দ করলেও কিছু বলতে পারে না। সেদিন প্রায় 11টা ছুঁই ইমন এসে সারেনি। ইভান গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রুম ছেড়ে বেরোতে নিচে তাকালো। মুস্কানকে দেখে বলল, বেবি প্রচন্ড ঘুম পাচ্ছে, এখন রাখি। ফোন রেখে পকেটে দুহাত ঢুকে মুস্কানকে দেখতে লাগলো। মুস্কান বসে পড়াশোনা করছে, চোখ বন্ধ করে বিড়বিড় করে পড়ছে, আবার পরক্ষণেই চোখ খুলে খাতায় লিখছে। হাতে কলম নিয়ে মাঝে মাঝে হাত উঠিয়ে উঠিয়ে পড়ছে, খুবই মনোযোগী হয়ে। পাতলা ওড়নাটা বুক থেকে সরে যেতে আবার ঠিক করে নিয়ে পড়ছে। ইভান লোভাতো দৃষ্টিতে চেয়ে আছে। মেয়ে দেখলে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হয়। বাইরে সব অকাজ কুকাজ করে বেড়ায়। বড় বাড়ির ছেলে বলে কেউ কিছু বলতে পারে না। তার দৃষ্টি যার উপর একবার পড়ে তাকে নিজে স্বীকার করেই ছাড়ে। এবার তার দৃষ্টি পড়েছে এমন একজনের ওপর যাকে নিজের কাছে বন্দি করাটা তার বাহাতের খেল ভেবে বাঁকা এসে নিচে নেমে আসলো। নিচে এসে বলল, হে মুস্কান। মুস্কান ভয় চোখে তাকিয়ে উঠে দাঁড়ালো। মুস্কানেরও ইভানকে কেমন একটা লাগে। ইভানের তাকানোটা তার পছন্দ হয় না, মনে হয় চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। আমি একটা সমস্যায় পড়েছি, তুমি কি আমাকে হেল্প করবে? মুস্কান আমতা আমতা করে বলল, কি? ইভান বলল, আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তুমি কি আমাকে হেল্প করবে খুঁজতে? আসলে সবাই ঘুমিয়ে গেছে, তুমি ছাড়া কেউ জেগে নেই, না হয় ওদেরকে বলতাম। মুস্কান কিছু বলার আগে ইভান মুস্কানের ডান হাতটা চেপে ধরল। চলো তো তাড়াতাড়ি, খুঁজতে হবে, ওটা লাগবে আমার কালকেই। ইভানের স্পর্শ পেতে মুস্কানের শরীরটা শিরশির করে উঠল। কেমন একটা ঘৃণা হতে লাগলো। অস্বস্তিতে ছড়িয়ে পড়লো পুরো শরীর জুড়ে। গলাটা শুকিয়ে গেছে, খুব ভয় করছে তার। হাতটা এত শক্ত করে চেপে ধরেছে যে ছাড়াতেই পারছে না। উনি আমার হাত ধরলে তো এত অস্বস্তি হয় না, এতটা খারাপ লাগায় মন চেয়ে যায় না। উনি স্পর্শ করলে মনে হয় কতটা পবিত্র। মন নিয়ে আমায় স্পর্শ করছে। মনে কোনো প্রকার ভণ্ডামি নেই, কোনো প্রকার খারাপ নেশা নেই, কিন্তু এর স্পর্শে এমন লাগছে কেন? ঠিক যেমনটা বুড়িওয়ালা লোকটার স্পর্শে লেগেছিল। ইভান নিজের রুমে ঢুকে মুস্কানের হাত ছাড়িয়ে রুমের দরজাটা লক করে দিল। দরজা লাগানো দেখে ভয়ে মুস্কানের অন্তরাত্মা কেঁপে উঠল। মুস্কান কাপা কাপা গলায় বলল, দরজা বন্ধ করলেন কেন? ইভান এগুতে এগুতে বলল, আরে ইয়ার, দরজা খোলা অবস্থায় কেউ তোমাকে আমার রুমে দেখে ফেললে তোমারই বদনাম হবে। মুস্কান কয়েক পা পিছিয়ে গিয়ে ঠোক গিলল ভয়। ইভান যত এগোচ্ছে মুস্কান তত পিছুচ্ছে। পিছুতে পিছুতে যে দেয়ালে ঠেকেছে অমনি মুস্কান ভয়ে ভয়ে বলল, আপনি কি খুঁজে পাচ্ছেন না বলুন, আমি খুঁজে দেই। ইভান দেয়ালে এক হাত রেখে আরেক হাতের আঙুল দিয়ে মুস্কানের গালে আলিঙ্গন করতে করতে বলল, এমন কি আছে তোমার মাঝে যে ইমন চৌধুরীর মতো মানুষ সারাক্ষণ তোমাকে নিয়ে পড়ে থাকে, সব কিছুতেই তোমাকে প্রোটেক্ট করে? কি নেশা ধরে আছে বেবি?
শুধু বড় ভাইকে তোমার নেশায় মাতাল করলে চলবে? আমরাও তো আছি। ওর থেকে বেশি সুখ দিব। ওর হলো 30 আর আমার হলো 23 বলেই চোখ মারলো। মুস্কান কেঁপে উঠল। কথাগুলো কানের মাঝে বিষের মতো লাগলো। এত বিশ্রী শোনালো কথাগুলো যে রাগ হলো ভীষণ। এক ঝটকায় হাত ছাড়িয়ে সামনে থেকে সরে দরজার দিকে এগোতে ইভান ওড়নাটা টেনে নিজের কাছে নিয়ে নিল। মুস্কান ভয়ে ইভানের লোভাতুর চোখে মুখে দিকে একবার চেয়ে নিজের ওড়নার দিকে একবার চেয়ে লজ্জায় ঘৃণে ছুটে দরজার সিটকেনে খুলতে গেল। ইভান সাথে সাথে মুস্কানকে টেনে বিছানার কাছে নিয়ে ছুঁড়ে ফেললো। মুস্কান ভয়ে ভয়ে পিছুতে লাগলো। আমাকে যেতে দিন, দয়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।